প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভালোবাসা এবং শুভেচ্ছা সবাইকে। নিয়ে এলাম আরেকটি শিক্ষামূলক ভিডিও। গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম বস্তুর উপর তাপের প্রভাবের তাপ এবং তাপমাত্রা, সেলসিয়াস, ফারেনহাইট স্কেল এবং কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক এবং এর উদাহরণ, কিছু অঙ্ক এবং তাপমাত্রিক ধর্ম, যে তাপমাত্রিক পদার্থ এবং তাপমাত্রিক ধর্ম, কোনগুলো তাপমাত্রিক পদার্থ, কোনগুলো তাপমাত্রিক ধর্ম, এই বিষয়গুলো আমরা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, আজকে এই অধ্যায়ের আমরা বলছিলাম যে এই অধ্যায়কে আমরা তিনটি ভাগে সাজিয়েছি, তিনটি পার্টে সাজিয়েছি। তো এই আজকের পার্টটায় আমরা নিয়ে আসছি পদার্থের তাপীয় প্রসারণ। পদার্থের তাপীয় প্রসারণ কোনো বস্তুকে, যে কোনো পদার্থকে যদি আমরা তাপ প্রয়োগ করি, এর মধ্যের যে অণু বা পরমাণুগুলো ছোটাছুটি করা শুরু করে, এবং এই ছোটাছুটির কারণে পদার্থের ভিতরে যে ভিতরে এবং বাইরে যে বাহ্যিক পরিবর্তন, আকৃতিগত পরিবর্তন এবং আয়তনের পরিবর্তন, দৈর্ঘ্যের পরিবর্তন, তারপরে হতে পারে ক্ষেত্রফলের পরিবর্তন, অথবা অথবা হতে পারে যে কোনো গ্যাসীয় পদার্থের আয়তনের পরিবর্তন, এরকমের পরিবর্তন হতে পারে। এগুলো হয় কিসের জন্য? কোনো পদার্থকে যদি আমরা তাপ প্রয়োগ করি, তাপ প্রয়োগ করলে এর মধ্যে যে পরমাণুগুলো, এগুলো ছোটাছুটি করতে থাকে এবং এর ফলে পদার্থের বিভিন্ন ধরনের চেঞ্জ হয়। পদার্থ সাধারণত আমরা জানি তিন প্রকার। একটা হচ্ছে কঠিন পদার্থ, তরল পদার্থ এবং বায়বীয় পদার্থ। এখন কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করলে কী কী প্রসারণ হয়, এবং তরল পদার্থে তাপ প্রয়োগ করলে কী ধরনের প্রসারণ হয়, বায়বীয় পদার্থকে তাপ প্রয়োগ করলে কী ধরনের প্রসারণ হয়, এবং সেই প্রসারণের মাধ্যমে আমরা যে সূত্রগুলো আসছে সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করব। কঠিন পদার্থ সাধারণত, এগুলো লেখা হয়নি। কঠিন পদার্থে তিন ধরনের প্রসারণ ঘটে। একটা হচ্ছে দৈর্ঘ্যের প্রসারণ, আর একটা হচ্ছে ক্ষেত্রফল বা ক্ষেত্র প্রসারণ বলতে পারি, আরেকটা হচ্ছে আয়তন প্রসারণ। তিন ধরনের প্রসারণ, একটা দৈর্ঘ্য, একটা ক্ষেত্র এবং একটা আয়তনের প্রসারণ। আর তরল এবং বায়বীয় পদার্থ, এই দুইটার ক্ষেত্রে দুইটা আয়তন প্রসারণ হয়। আয়তন প্রসারণ, এটা আয়তন প্রসারণ, এখানেও আয়তন প্রসারণ। তাহলে কঠিন পদার্থে তিন ধরনের প্রসারণই দেখা যায়: ক্ষেত্র প্রসারণ, দৈর্ঘ্য প্রসারণ এবং আয়তন প্রসারণ। দৈর্ঘ্য প্রসারণ, যেটাকে আমরা ইংলিশে বলি লেন্থকে আমরা এল দ্বারা সূচিত করতে পারি, এল। ক্ষেত্র প্রসারণকে বলি আমরা এরিয়া, এটাকে এ দ্বারা সূচিত করা যায়, এবং আয়তন প্রসারণকে আমরা ভলিউম দ্বারা সূচিত করি, ভি দ্বারা। ঠিক আছে, এগুলো। এখন এখানে আমরা দৈর্ঘ্য প্রসারণের, আমাদের বইতে দৈর্ঘ্য প্রসারণ নিয়ে আলোচনা করা হয়েছে এবং এর দিয়ে সূত্র তৈরি করা হয়েছে। আবার ক্ষেত্র প্রসারণ নিয়ে সূত্র করা হয়েছে, আয়তন প্রসারণ নিয়ে সূত্র করা হয়েছে। কীভাবে সূত্রগুলো আসলো, সেই সূত্রগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে অঙ্কগুলো করা খুবই সহজ হবে। যেমন এখানে যদি একটা পাত নেই, লোহার পাত, যার দৈর্ঘ্য আছে এলন, প্রাথমিক দৈর্ঘ্য এলন হচ্ছে কি প্রাথমিক দৈর্ঘ্য, এবং টি1 টেম্পারেচারে এর দৈর্ঘ্যটা এলন আছে। ধরা যাক এটা 10 মিটার, আর টেম্পারেচার হচ্ছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড। 10 ডিগ্রি সেন্টিগ্রেডে এই লোহার যে পাতটার যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 10 মিটার, বা প্রাথমিক, আমরা এখানে অ্যালফাবেট আকারে করছি যেহেতু সূত্রটা আমরা প্রতিপাদন করব, সেহেতু এখানে দৈর্ঘ্য নিয়ে নিয়েছি। প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছে এলন এবং টেম্পারেচার হচ্ছে টি1। অন্যদিকে টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে এখানে যে দৈর্ঘ্য এলন ছিল সেটা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে এখানে আসছে, এবং এটাকে বলি আমরা শেষ দৈর্ঘ্য। অর্থাৎ টেম্পারেচার টি টু করার ফলে অর্থাৎ এখানে 10 ডিগ্রি ছিল, এখানে আমি 100 ডিগ্রি করলাম। টি2 করার ফলে এখানে কি এই যে লোহার পাটটা, এটা কি দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি পেয়েছে। এখন এই দৈর্ঘ্যটাকে L2, শেষ দৈর্ঘ্যটাকে L2 দ্বারা সূচিত করা হয়েছে। এখানে আমরা লিখছি কঠিন বস্তুর দৈর্ঘ্য প্রথম অবস্থায় এলন যখন তাপ টি1, আর পরবর্তী দৈর্ঘ্য L2 যখন তাপ
T2। এখন কোনো বস্তুর দৈর্ঘ্য প্রসারণ সহগ এটার যে দৈর্ঘ্য প্রসারণ আছে সহগটাকে আমরা আলফা দ্বারা সূচিত করি। আলফা ক্ষেত্র প্রসারণ সহগকে দৈর্ঘ্য প্রসারণ সহগকে আলফা দ্বারা সূচিত করি, ক্ষেত্র প্রসারণকে বিটা দ্বারা সূচিত করি এবং আয়তন প্রসারণ সহগকে গামা দ্বারা সূচিত করি। এগুলো সব কি সহগ। মানে এখানে শর্ট করে লিখলাম যাতে বোঝা যায় সহগ। তাহলে এগুলো হচ্ছে সহগ। দৈর্ঘ্য প্রসারণ সহগ হচ্ছে আলফা, ক্ষেত্র প্রসারণ সহগ হচ্ছে বিটা এবং আয়তন প্রসারণ সহগ হচ্ছে গামা। কোনো বস্তুর দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা সমান, এখন এটা হচ্ছে যে শেষ দৈর্ঘ্য মাইনাস প্রথম দৈর্ঘ্য ডিভাইডেড বাই প্রাথমিক দৈর্ঘ্য। নিচে আছে এই দুইটার পার্থক্য, টেম্পারেচার দুইটার পার্থক্য, অর্থাৎ শেষ তাপমাত্রা এবং প্রথম তাপমাত্রা, এটা বিয়োগফল। এটা থেকে আমরা এটা প্রতিপাদন করতে পারি কিভাবে, এখানে এটার সাথে গুণ আছে, এটা নিচে অন আছে, আর গুণ করে দিলে এটার সাথে গুণ অবস্থায় চলে যায় এবং এলটা ভাগ ছিল এটা হিসেবে গুণ হয়ে গেছে, আর এই এলনটা বিয়োগ ছিল এটা যোগ আকারে এসে গেছে। ঠিক আছে, সেই জন্য আমরা যে শেষ কোনো বস্তুর যদি দৈর্ঘ্য নির্ণয় করতে যাই, শেষ দৈর্ঘ্য হচ্ছে এলন প্লাস আলফা এলন T2 মাইনাস T1, এটা হচ্ছে আমাদের সূত্র। এখন আমাদের যদি প্রশ্ন থাকে যে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তামার দণ্ডের দৈর্ঘ্য 10 মিটার, 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তামার দণ্ডের দৈর্ঘ্য 10 মিটার এবং তাপমাত্রা বাড়ানোর ফলে 120 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দণ্ডটির দৈর্ঘ্য এত মিটার হলো, এর দৈর্ঘ্য প্রসারণ সহগ কত? তাহলে এইটাকে আমরা T1 ধরতে পারি, তাই না? এটা T1 প্রাথমিক তাপমাত্রা, এটা হচ্ছে T2, এটা হচ্ছে L1 এবং এটা হচ্ছে L2। আমাদের বলছে দৈর্ঘ্য প্রসারণ সহগ কত, অর্থাৎ আলফার মান কত। এখানে আমরা যদি মানগুলো বসাই ক্যালকুলেশন করি তাহলে এগুলো পাওয়া যাবে। এখানে আমাদের কিচ্ছু চেঞ্জ করতে হবে না, এটা সেন্টিগ্রেড থাকলে সেন্টিগ্রেডই করতে হবে, এটা মিটারে আছে মিটারই থাকবে, এদের একক এরকমের। আর যদি কোনো কারণে যদি এটা ফারেনহাইট থাকে, এখানে এটা যদি ফারেনহাইটে থাকলে আমাদের এটা সেন্টিগ্রেড করে নিতে হবে, অলওয়েজ সেন্টিগ্রেড করে নিতে হবে। সেন্টিগ্রেড এবং ক্যালভিনে একই ধরনের পার্ট দেয়, এটা সেন্টিগ্রেড করে নিলে মানে ফারেনহাইট থাকলে সেন্টিগ্রেড করে নিতে হবে, আর এটা সেন্টিমিটারে থাকে মিটারে করে নিতে হবে। তাহলে আমরা সূত্র জানি কি, আমাদের সূত্র হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা ইকুয়াল টু L2 মাইনাস L1 ডিভাইডেড বাই T2 মাইনাস T1। আচ্ছা, এটা আমরা এখানে করি। L2-র মান কত? L2-র মান কত এখানে? আচ্ছা, এটা এখানে লেখা আছে। L1-এর মান হচ্ছে 10, L2-র মান হচ্ছে 10.0167, T1-এর মান 20 ডিগ্রি আর T2-র মান 120 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন আমাদের L2 হচ্ছে 10.0167 মাইনাস L1 হচ্ছে 10 ডিভাইডেড বাই 10.0167, আর নিচে T2 মাইনাস T1, তাহলে T2 কত? 120 ডিগ্রি সেন্টিগ্রেড আর T1 হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমার এখানে আসছে 100 এবং এটা ভাগ করলে আচ্ছা এখানে L2-র মান কত? 10.0167 মাইনাস L1-এর মান হচ্ছে, আচ্ছা L1-এর মান হচ্ছে 10, শুধু 10। তাহলে এটা দিয়ে এটা বিয়োগ করলে থাকবে কত? এটা দিয়ে বিয়োগ করলে 0.0167, তারপর 10 দিয়ে যদি ভাগ করি তাহলে 10 দিয়ে ভাগ করলে এটা আসবে 0.00167 এবং এটা 100 দিয়ে যদি ভাগ করো, 100 দিয়ে ভাগ করলে কত আসবে? 100 দিয়ে ভাগ করলে তোমার 0.0000 এরকম আসবে। এটা হচ্ছে জুল, ঠিক আছে? জুল আর কেজি ইনভার্স কেলভিন ইনভার্স এরকম হচ্ছে যে এটা একক। এটাকে লেখা যায় 1 2 3 4 5, তাহলে তোমার 2 × 10⁻⁻5 জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স। আচ্ছা,
তাহলে আমরা দেখলাম কি যে এখানে এখানে আমরা যে মানগুলো বসে ক্যালকুলেশন করলে আমরা অটোমেটিকলি আস্তে আস্তে কি এটা এটা এখান থেকে যদি তোমরা সাইন্টিফিক ক্যালকুলেটর উঠে চাপ দাও একবারে রেজাল্ট দেবে। ঠিক আছে, এটা আমি হাতে করলাম সেজন্য একটু বড় হয়েছে। আচ্ছা, ক্ষেত্র প্রসারণ সহগ। দেখো আমাদের দৈর্ঘ্য প্রসারণ সহগ, ক্ষেত্র প্রসারণ সহগ, আয়তন প্রসারণ সহগ সবগুলোর সূত্র একই রকমের। একই রকম কীভাবে? আমাদের যে আদি আয়তন বা আদি ক্ষেত্র অথবা আদি দৈর্ঘ্য, এই দুইটার যে পার্থক্য, এই পার্থক্যটাকে আমরা আদি ক্ষেত্রফল, আদি আয়তন অথবা আদি দৈর্ঘ্য দিয়ে ভাগ দেবো এবং নিচে হবে কি তাদের টেম্পারেচার ব্যবধান। ঠিক আছে, আর দেখো তাহলে কি ক্ষেত্র প্রসারণ সহগ বিটা সমান লেখা যায় কি a2 - a1 ডিভাইডেড বাই a1 ডিভাইড বাই t2 - t1। a2 সমান a1 প্লাস, আচ্ছা এখান থেকে আমরা কি ক্ষেত্র প্রসারণ সহগ, শেষ ক্ষেত্র প্রসারণ সহগটা বের করা যায়। a2 সমান a1 প্লাস বিটা a1 t2 - t1। এই রকমের এখানে আয়তন প্রসারণ সহগ যদি এটা v1 হয় এবং টেম্পারেচার t1 হয়, এবার এটা v2 এবং t2 হয়, তাহলে এখানে লেখা যায় আয়তন প্রসারণ সহগ গামা সমান v2 - v1 ডিভাইডেড বাই v1 এবারে t2 - t1। এবং এখান থেকে v2 এর মানটা পাওয়া যায় যে সরি এখানে একটু ভুল হয়েছে, v1 প্লাস গামা v1 t2 - t1, এটা হচ্ছে v2 সমান লেখা যায়। ঠিক আছে, v2 সমান এটা। তাহলে এখানে সবগুলো সূত্র কিন্তু সেম, শুধু এখানে আমরা লেন্থের জায়গায় এলের জায়গায় শুধু এ বসাই যদি দেই তাহলে আমরা এটা পাবো। এবং শেষ যে ক্ষেত্রফল a2 সমান a1 প্লাস বিটা a1 t2 - t1, এখানেও শেষ যে আয়তন সেটা হচ্ছে v2 সমান v1 প্লাস গামা v1 t2 - t1। তাহলে আলফা বিটা গামা এই সূত্রগুলো প্রায় একই রকম এবং এদের মাত্রা হচ্ছে টেম্পারেচার ইনভার্সন। এই সবগুলোর মাত্রা একই, যেহেতু সূত্রগুলো প্রায় একই রকমের সেহেতু এদের যে মাত্রা, এই মাত্রাটা সেম, টেম্পারেচার ইনভার্সন, অর্থাৎ আলফা বিটা গামা এগুলো সবগুলো মানে মাত্রা টি ইনভার্সন। আলফা বিটা গামার মধ্যে সম্পর্ক, এখানে আমাদের পাঠ্য বইয়ে কিছু জিনিস অন্তর্ভুক্ত আছে যেটা অনেক বিস্তারিতভাবে দেওয়া আছে। এখানে শর্ট করে এখানে দেওয়া আছে যে আলফার সাথে যে বিটার সম্পর্ক এটা হচ্ছে ব্যস্তানুপাতিক এবং ভাগ আকারে। তাহলে 2 আলফা সমান আমার বিটা লেখা যায়, 2 আলফা সমান বিটা এবং 3 আলফা সমান গামা লেখা যায়। এটাকে যদি আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করি, এখানে 2 আছে 2 দিয়ে ভাগ করি, তাহলে কি বিটা বাই 2 লেখা যায় আর এটা গামা বাই 3 লেখা যায়। তাহলে এটাকে যদি আমরা এখানে একবারে লিখি তাহলে আলফা সমান বিটা বাই 2 গামা বাই 3 এভাবে লেখা যায়। এক নজরে যে সূত্রগুলো আমরা যে সূত্রগুলো প্রতিপাদন করছি, l2 সমান l1 প্লাস দৈর্ঘ্য প্রসারণ সহগ l1 t2 - t1, a2 সমান a1 প্লাস ক্ষেত্র প্রসারণ সহগ a1 t2 - t1। v2 এর ক্ষেত্রেও সেম, এখানে l2 হচ্ছে পরিবর্তিত দৈর্ঘ্য, a2 হচ্ছে পরিবর্তিত ক্ষেত্রফল এবং v2 হচ্ছে পরিবর্তিত আয়তন। এই অনুসারে যে অঙ্কগুলো আছে এটা আমরা একটা প্র্যাকটিস করি। দেখো এখানে বলছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি দণ্ডের দৈর্ঘ্য 200 সেন্টিমিটার। দণ্ডটি উপাদানের ক্ষেত্র প্রসারণ সহগ এটা তাপমাত্রা 50 ডিগ্রি সেন্টিগ্রেড হলে এদের পরবর্তী দৈর্ঘ্য। তাহলে এখানে আমাদের t1 কোনটা, এটা t2 এটা, আর দণ্ডের দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্য l1। দেখো এখানে কি সেন্টিমিটার আছে, এটা কি মিটার করে নিতে হবে। এগুলো ডিগ্রিতে আছে, সেলসিয়াসে আছে, এটা সেন্স দরকার নাই, কিন্তু এটা কি সেন্টিমিটার আছে, এটা মিটার করতে হবে। আর এখানে আছে কি ক্ষেত্র প্রসারণ সহগ। আচ্ছা এখানে ক্ষেত্র প্রসারণ সহগ দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু আমাদের চাইছে কি পরিবর্তিত দৈর্ঘ্য। এখন দৈর্ঘ্য প্রসারণের ক্ষেত্রে তো আমাদের কি ইউজ করতে হবে, আলফা, কিন্তু এখানে দেওয়া আছে কি বিটা, আমাদের দেওয়া আছে বিটা, কিন্তু আমাদের লাগবে কি আলফা। তো এটা খুবই ইজি, দেখো আমরা জানি কি 2 আলফা সমান বিটা, তাহলে এখান থেকে আমি আলফা মানটা পেয়ে যাবো। দেখো এখানে ক্ষেত্র প্রসারণ সহগ
ক্ষেত্র প্রসারণ সহগ দেওয়া আছে, তাই তো ক্ষেত্র প্রসারণ সহগ বিটা সমান দেওয়া আছে 22 × 10⁻6 কেলভিন ইনভার্স। তাহলে ক্ষেত্র প্রসারণ সহগ বিটা সমান এটা, আমরা জানি কি 2 আলফা সমান বিটা, তাহলে আলফার মানটা এখান থেকে বের করে নিই, বিটা/2, আলফার মান 22 × 10⁻6/2। তাহলে এখান থেকে আমরা আলফার মানটা পেয়ে গেলাম দৈর্ঘ্য প্রসারণ সহগ। আর এলন দেওয়া আছে কি, এলন হচ্ছে 200 সেন্টিমিটার, তাহলে এটাকে মিটার করে নেব, 100 দিয়ে ভাগ দিয়ে মিটার। আর প্রাথমিক তাপমাত্রা 0 ডিগ্রি, শেষ তাপমাত্রা 50 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে চূড়ান্ত দৈর্ঘ্য কত হবে? চূড়ান্ত দৈর্ঘ্য আমার সূত্র আছে L2 সমান L1 প্লাস আলফা L1 T2 মাইনাস T1। আমাদের মেন সূত্র এটা, কিন্তু এটা থেকে আমরা এটা প্রতিপাদন করে নিয়েছি, আমরা এখানে লিখছিলাম, এখানে সব সূত্রগুলো লিখে নিয়েছিলাম। L2 সমান L1 প্লাস আলফা L1 T2 মাইনাস T1, আবার A2 সমান A প্লাস বিটা A1 T2 মাইনাস T1, V সমান V1 প্লাস গামা V1 T2 মাইনাস T1। এই সূত্রগুলো লাগবে, এক জায়গায় লিখে নিতে পারো, সুবিধা হবে। এরপরে আচ্ছা, এখানে L2 সমান এটা, এখন এখানে যদি আমরা মান বসাই দিই, L1 এর মান হচ্ছে 2 মিটার, আলফার মান হচ্ছে 11 × 10⁻⁶, আর এখানে আছে T2 মাইনাস T1 হচ্ছে যে 50 মাইনাস 0। তাহলে এগুলো এখানে বসাই, 2 + 2 × 11 × 10⁻⁶, 50 মাইনাস 0। এটা ক্যালকুলেশন করলে আমার এটা হয়। তাহলে দৈর্ঘ্য প্রসারণ হচ্ছে এটুকু, আমাদের দৈর্ঘ্য প্রসারণ। খুবই টেম্পারেচার খুবই নগণ্য, 50 সেন্টিমিটার বাড়ানো হয়েছে, ঠিক আছে। সুতরাং তাপমাত্রা বৃদ্ধির ফলে পরিবর্তিত যে দৈর্ঘ্য সেটা হচ্ছে এটা। একটা উদাহরণের তোমাদের বইতে পাঠ্যবইতে দেওয়া আছে একটা উদাহরণের অঙ্ক, এটা খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। এরকমের অঙ্ক আসে পরীক্ষায়, অনেকবার আসছে এরকমের ঘোরানো। দেখো, সোনার ঘনত্ব দেওয়া আছে, সোনার ঘনত্ব দেওয়া আছে কি, সোনার ঘনত্বকে আমরা রো দ্বারা প্রকাশ করি, এটা দেওয়া আছে। এর দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা দেওয়া আছে, এটা দৈর্ঘ্য প্রসারণ সহগ। এর তাপমাত্রা 100 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ালে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ালে ঘনত্ব কত হবে? 100 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ালে ঘনত্ব কত হবে? অর্থাৎ একটা টেম্পারেচার ছিল, সেখান থেকে আরেকটা টেম্পারেচার পাইছি, এই দুইটা টেম্পারেচার হচ্ছে 100 ডিগ্রি, অর্থাৎ T2 মাইনাস এটা কি, T2 মাইনাস T1। দেখো, এখানে অনেকে গোলমাল পাকাই ফেলায়, অনেকে বলে যে এখানে আমরা এটা ধরলাম T2, তাহলে T1 কোথায়? এটা আসলে যদি এরকম দেওয়া থাকে যে 100 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি করা হয়েছে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ানো হয়েছে, অথবা এই দুইটার পার্থক্য, তাপমাত্রা পার্থক্য দেওয়া আছে, পার্থক্য দেওয়া থাকলে তো নর্মালি বোঝা যাবে T2 মাইনাস T1। কিন্তু যদি এরকম না দেওয়া থাকে যে পার্থক্য, যদি দেখা যায় বাড়ানো হয়েছে অথবা বৃদ্ধি করা হয়েছে, তাহলে এটার মানও কি T2 মাইনাস T1। এটা সবসময় খেয়াল রাখতে হবে, এটার মান হচ্ছে T2 মাইনাস T1, ঠিক আছে। তাহলে আমাদের দৈর্ঘ্য প্রসারণ সহগ দেওয়া আছে, ঘনত্ব দেওয়া আছে। এখন বিষয়টা হচ্ছে তা না, বিষয়টা হচ্ছে কি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়ালে আমাদের ঘনত্ব কত হবে। এখন আমাদের ঘনত্বের সূত্রে আয়তন প্রসারণ সহগ সেটা আছে কি, ঘনত্বের ক্ষেত্রে আমরা আয়তন প্রসারণ সহগ নেই কি, ঘনত্বের আমরা জানি যে রো সমান m/v, তাই না, এটা জানি। তাহলে এখানে তো ভি পাবো আমরা, তাহলে ভি হচ্ছে কি আয়তনের ক্ষেত্রে আমাদের আয়তন প্রসারণ সহগ হচ্ছে গামা, কিন্তু এখানে দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে দৈর্ঘ্য প্রসারণ সহগ। কোনো ব্যাপার না, এটাকে আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগ থেকে আয়তন প্রসারণ সহগ বের করতে পারি, কারণ আমরা জানি যে 3 আলফা সমান গামা। এখানে আলফার মানটা বসে দিলে 3 দিয়ে গুণ করে দিলে আমরা গামার মানটা পেয়ে যাব। আচ্ছা, তাহলে প্রথমে দেখি যে ঘনত্ব, তাহলে সোনার চেয়ে প্রাথমিক কিছু ঘনত্ব এটা, এবং 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়ালে যে ঘনত্বটা হবে সেটা আমরা বের করবো। তাহলে প্রাথমিক ঘনত্ব রো সমান দেওয়া আছে কি, রো সমান এটা, আমরা জানি রো সমান m/v, এটা একটা সূত্র, এই সূত্রটা লাগবে, এটা তোমাদের পূর্ববর্তী অধ্যায় আছে, আগের অধ্যায় আছে, রো সমান m/v। তাহলে m/v, তাহলে এটা লেখা যায় কি, রো এর মান যেহেতু এটা, তাহলে m/v সমান এটা লেখা যায়, রো এর মান এটা না, তাহলে কি রো এর মানটা এখানে বসালে m/v সমান এটা লেখা যায়, m/v সমান এটা। এখন দৈর্ঘ্য প্রসারণ সহগ আমাদের দেওয়া আছে এটা, তাহলে আয়তন প্রসারণ সহগ হবে কত, আয়তন প্রসারণ সহগ সমান 3 আলফা, আয়তন প্রসারণ সহগ গামা সমান 3 আলফা। তাহলে এখানে আলফার মানটা বসাই দিলাম, 3 × 14 কত, 42 × 10⁻⁶ সেন্টিগ্রেড ইনভার্স বা কেলভিন ইনভার্স দেওয়া দাও, সমস্যা নেই। এখন সূত্র অনুসারে
সূত্র অনুসারে আমরা জানি কি V2 সমান V1 প্লাস গামা V1 T2 মাইনাস T1। এই যে এখানে আমাদের সূত্র ছিল V2 সমান V1 প্লাস গামা V1 T2 মাইনাস T1। এখন এই V2 হচ্ছে কি, V2 হচ্ছে যে পরবর্তী আয়তন। এখন আমাদের এখানে প্রাথমিক আয়তন আমরা ধরছি কি V, তাহলে পরবর্তী আয়তন আমরা V প্রাইম ধরে নিচ্ছি। V প্রাইম সমান V প্লাস গামা, এটা হচ্ছে প্রাথমিক আয়তন, গামা প্রাথমিক আয়তন T2 মাইনাস T1। ঠিক আছে, এখন এটাকে আমরা এখান থেকে আমরা একটু ইজি করে নিই, এটা সূত্রটাকে একটু ইজি করে নিই। এখানে আমরা ভিভি কমন নিয়েছি, ভিভি কমন নিলে এখানে ভি দিয়ে ভাগ দাও থাকে 1, এখানে ভি দিয়ে ভাগ দাও থাকে গামা ইন্টু T2 মাইনাস T1। তাহলে 1 প্লাস ভি ইন্টু 1 প্লাস T2 মাইনাস T1 এর মান কত, এই যে আমরা এখানে লিখেছি পার্থক্য, যে এখানে বলছিলাম যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড যদি বাড়ায় তাহলে এইটা হবে T2 মাইনাস T1। তাহলে T2 মাইনাস T1 এর মান কত, 100। T2 মাইনাস T1 এর মান 100। এখন এটা গুণাকার এখানে রেখে দিয়েছি, 100 সাথে এটা গুণ করলে তোমার এখানে 10⁻⁶ আছে, হ্যাঁ, আর এখানে আছে এটা এরকম করা যায়। তোমরা এখানে গুণ করে দেখো, 42 × 10⁻⁶ × 100, তাহলে এরকম 4.2 × 10⁻3। ঠিক আছে, এখানে আমি লিখে দিয়েছি ভি হচ্ছে প্রাথমিক আয়তন, ভি প্রাইম হচ্ছে শেষ আয়তন। এইটা এরকমের রেখে দেওয়া, ভি সমান এটা এরকম রেখে দেবো। যেহেতু ভি এর মান আমরা জানি না, এখানে কি ভি এর মান আমরা জানি, ভি তো আমরা ধরে নিচ্ছি, তাহলে ভি মান যেহেতু জানি না তাহলে এটা এরকম রেখে দেবো। এখন এইখানে খেয়াল করো, আমাদের বের করতে হবে কি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এলে এর ঘনত্ব কত, অর্থাৎ শেষ ঘনত্ব বের করতে হবে। শেষ ঘনত্ব বের করতে হলে শেষ আয়তন লাগবে, অর্থাৎ ভি প্রাইম লাগবে। তাহলে ভি প্রাইমটা আমি কীভাবে বের করবো, শেষ ঘনত্ব মানে শেষ যে ঘনত্বটা পাবো, তাহলে আমরা ধরে নিই শেষ ঘনত্ব বা পরিবর্তিত ঘনত্ব রো প্রাইম সমান এম বাই ভি প্রাইম। কেন আমাদের এম তো আর চেঞ্জ হবে না, এম তো একই। এখন এখানে আমরা ভি প্রাইমের মান বসাবো। ভি প্রাইমের মান কত, ভি ইন্টু 1 প্লাস 4.2 ইন্টু 10⁻⁻3, আর এখানে এম যা আছে। এখন এটাকে যদি আমরা যোগ করি, এটা যোগ করলে হবে কত, 5.2, তাই না? 1 প্লাস 4.2 সাথে 5.2 ইন্টু 10⁻⁻3। এখন এটাকে লেখা যায় এম বাই ভি ইন্টু 1 প্লাস 4.2 ইন্টু 10⁻⁻3। কেমন লেখা যায়? এটা নিচের সংখ্যাগুলো নিচের সংখ্যা এরকম আলাদা আলাদা করে লিখে রাখছি আমরা। এখন খেয়াল করো, এই এম বাই ভি সমান কি, এম বাই ভি সমান হচ্ছে আমাদের এই যে রো এর মান, এম বাই ভি কি রো এর মান না, 19.33, হ্যাঁ, 19.33 গ্রাম পার সিসি। তাহলে আমরা এখানে রো এর মানটা, এম বাই ভি মানে কি রো, এম বাই ভি মানে কি রো, তাহলে কি রো ইন্টু 1/1 প্লাস 4.2 ইন্টু 10⁻⁻3। কেমন লেখা যায়? রো এর মান হচ্ছে 19.33 ইন্টু 1/1 প্লাস 4.2 ইন্টু 10⁻⁻3। তোমার চাইলে এটি ক্যালকুলেশন করে ছোটো করে লিখতে পারো, বইতে ছোটো করে লেখা আছে। এখন এটা একবারে ক্যালকুলেটরে উঠে যদি চাপ দাও, তাহলে আমাদের পরিবর্তিত ঘনত্বটা আমরা পেয়ে যাব। পরিবর্তিত ঘনত্ব কত, এটা ক্যালকুলেশন করলে আসবে 19.22 গ্রাম পার সিসি। 19.22 গ্রাম পার সিসি। এটা ছিল কত, 19.33, তাই না? 19.33 স্কোয়ার। তাহলে আমরা পেয়েছি 19.30, সরি এটা তো 19.30, তাই না? 30, 19.30। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে আমার এটা। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমাদের আগামী ক্লাস এই অধ্যায়ের পরবর্তী অংশ, এবং আমরা
পরবর্তী অংশে এই অধ্যায়ের অন্যান্য যে টপিকগুলো আছে ক্যালোরিমিতি, তারপরে আরও অঙ্ক আছে যে তাপ গ্রহণ তাপ বর্জনের যে অঙ্কগুলো সেগুলো আলোচনা করব। আজকের এই অঙ্কগুলো দ্বারা যদি তোমরা কিছু শিখে থাকো তাহলে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। আর হতে পারে আমাদের ভিডিও কোয়ালিটি একটু খারাপ, কিন্তু এখান থেকে আমি যেটুকু পড়াইছি হয়তো এটা তোমাদের জন্য হেল্পফুল হবে। তো সাথে থাকবে। ধন্যবাদ।